হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। তো আমরা কস্ট ভলিউম প্রফিট সিভিপি এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো এই চ্যাপ্টার শুরু করে আমরা প্রথম ক্লাসে বেসিক অনেক কিছু শিখেছিলাম এবং গত দ্বিতীয় ক্লাসে আমরা সেই বেসিকের উপরেই কিছু আলোচনা করলাম। একটা বোর্ডের অঙ্ক সমাধান করলাম। তো আশা করা যায় এই চ্যাপ্টার সম্বন্ধে এখন তোমাদের ধারণা কিছু হলেও হয়েছে এবং তোমরা যদি গত দুই ক্লাসের আলোকে খাতায় পার্ট বি এর বোর্ডের অঙ্কগুলো আরও কিছু করে থাকো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা ধীরে ধীরে আরও অনেকখানি পরিষ্কার হয়ে যাওয়ার কথা। তো এই চ্যাপ্টারটা তোমাদের কাছে মনে হচ্ছে না খুব বেশি দুর্বোধ্য, তাই না? তো আজকে আমরা এই চ্যাপ্টারেরই আরও একটা নতুন প্যাটার্নের অঙ্ক শিখব এবং গত ক্লাসে যে সূত্রগুলো ইউজ করেছিলাম সেই সূত্রগুলো আজকেও থাকবে, কিন্তু অঙ্কের চেহারাটার ধরন একটু ভিন্ন। যে আসলে পরীক্ষায় যদি এমন চেহারার অঙ্ক থাকে, এই ধরনের কাঠামোর অঙ্ক থাকে, তাহলে আমরা কি করে অ্যান্সার করব এটা আজকে তোমরা শিখবে। তো আশা করা যায় তোমাদের গত দুই ক্লাসের আলোকে আজকের এই ক্লাসটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং ক্লাসের যখন ভিডিও শেষ হবে, ক্লাস করা যখন শেষ হবে, তখন তোমরা এই চ্যাপ্টারের আজকের ক্লাসের অঙ্কগুলো করার সময় যদি আবার গত দুই ক্লাসে যা করলে সেগুলো যদি রিক্যাপ করো, তাহলে তোমাদের কাছে সূত্রগুলো একেবারে মুখস্থর মতো হয়ে যাবে। আসলে এটা সূত্র বেস চ্যাপ্টার হওয়ায় আসলে এটার সুযোগ খুব কম যে আগে যা শিখেছিলাম সেগুলো বাদ, আজকে যেটা শিখলাম এটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। ব্যাপারটা এমন না। এটা আসলে সূত্র বেসড চ্যাপ্টার হওয়াতে আমাদের মোটামুটি গত ক্লাসের আলোচনা আর আজকের আলোচনা এগুলো নিয়ে যখন একসাথে একটু ডিটেলস খাতায় হাতে কলমে প্র্যাকটিস করবে, দেখবে যে তোমাদের জন্য চ্যাপ্টারটা আরও বেশি বেশি সহজ মনে হচ্ছে। তো চলো শুরু করি। তো দেখো, তোমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমার সেলস অ্যান্ড টোটাল কস্ট অফ কিং লিমিটেড for the year 2017 is given below. Sales and total cost of King Limited for the year 2017 is given below. First half of the year টাকা দেয়া, সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার টাকা দেয়া। এখানে দুইটা তথ্য দেয়া, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে টোটাল কস্ট। একটা ইয়ারকে দুটো ভাগ করছে। ধরো প্রথম 6 মাস ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার আর পরবর্তী 6 মাস সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার। তো আমাদের প্রথম 6 মাসের যদি সেলস দেখি, সেলস লেখা 45,000 আর টোটাল কস্ট 40,000। তাহলে মোটামুটি আমাদের এখানে বুঝতেই পারছি কোনো ক্যালকুলেটর ছাড়াই যে 40,000 টাকা যেখানে খরচ ছিল প্রথম হাফে, সেই খরচ 40,000 টাকা করে তারা সেই জিনিসটা বিক্রি করলো 45,000 টাকায়। তার মানে দেখা যাচ্ছে প্রথম হাফে লাভ কত? 5,000। আর সেকেন্ড হাফে গিয়ে আমাদের এখানে সেলস 50,000, অথচ টোটাল কস্ট ছিল কত? 43,000। তাহলে সেকেন্ড হাফ চিন্তা করলে দেখা যাচ্ছে লাভ দেখাচ্ছে 7,000 টাকা। আচ্ছা, তো এমন কিছু তথ্য দিয়ে এবার আমাদের কি বললো, ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট এ বি সি ডি। আমাদের 4টা জিনিস ক্যালকুলেট করতে বললো। যদিও এখানে দেখা যাচ্ছে যে এ নাম্বার কোশ্চেনে কিন্তু 2টা জিনিস সলভ করতে বললো। একটা হচ্ছে পিভি রেশিও বের করো অ্যান্ড ভিসি রেশিও বের করো। পিভি মানে হচ্ছে তোমাদের পিভির আরেকটা নাম হচ্ছে সিএম রেশিও। গত দুই ক্লাসের আলোকে তোমাদের এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা যে পিভি রেশিওর আরেক নাম হচ্ছে সিএম রেশিও, আর ভিসি রেশিও হচ্ছে ভ্যারিয়েবল কস্ট রেশিও। আচ্ছা, তো 2টা জিনিস বের করতে বললো। বি নাম্বারে গিয়ে বললো ফিক্সড এক্সপেন্স কত, মানে স্থায়ী খরচ কত বের করো। সি নাম্বারে গিয়ে বললো ব্রেক ইভেন সেলস, এমন পরিমাণ সেল বিক্রি করো বের করো, লাভও নাই লসও নাই, এমন পরিমাণ বিক্রয় বের করো। আর ডি নাম্বারে গিয়ে বললো পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি, সংক্ষেপে এমএস, মার্জিন অফ সেফটি বের করো, তার পার্সেন্টেজ বের করো। তো তোমাদের শব্দগুলো কিন্তু খুব পরিচিত। পিভি রেশিও পরিচিত শব্দ, ফিক্সড এক্সপেন্স, ব্রেক ইভেন সেলস, পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি, এগুলো গত দুই ক্লাসে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। আজকে আসলে পার্থক্যটা কোথায়? গত ক্লাসে যে অঙ্কটা করেছিলাম সেখানকার কোশ্চেনটা যেমন ছিল, আজকের কোশ্চেন কিন্তু তেমন না। আজকের কোশ্চেনে পাশাপাশি 2টা তথ্য দেয়া, 2টা সেলস, 2টা টোটাল কস্ট এমন যদি থাকে, তখন আমাদের আসলে কি হয় বা সূত্রে কী প্রভাব পড়ে, এখন তোমরা তোমাদের পরবর্তী যে চিত্রটা তোমাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমাদের কি দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা ফার্স্ট হাফ অফ দ্য ইয়ার, সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার
একটু আগে তোমাদের কোশ্চেনে যে তথ্যটা ছিল হুবহু সেটাই কিন্তু এখানে দেয়া, যে 45,000 ছিল ফার্স্ট হাফের সেলস আর 40,000 ছিল ফার্স্ট হাফের কস্ট। আবার এখান দিয়ে সেকেন্ড হাফের তোমার সেল ছিল 50,000 আর টোটাল কস্ট ছিল 43,000। তো এই তথ্যের আলোকে এবার আমরা একটু ওয়ার্কিং করব। ওয়ার্কিং কীভাবে করলাম দেখো, তারা যেভাবে লিখেছিল কোশ্চেনের মধ্যে আমরা সেভাবেই লিখলাম। পিরিয়ড, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, সেলস, কস্ট, পাশে আবার বাড়তি একটা লাইন লেখা প্রফিট। কোশ্চেনে কিন্তু ছিল 2টা কলাম, কিন্তু আমরা কিন্তু এখানে তোমার টাকার 3টা কলাম দিলাম। প্রশ্নে ছিল কেবল সেলস আর তোমার কস্ট, আর আমরা এখানে সেলস, কস্ট পরে আবার আরেকটা বাড়তি কলাম কি দিলাম, প্রফিট। আচ্ছা, ভালো কথা। আরেকটা কথা আছে, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু ফার্স্ট হাফ ছিল আগে আর সেকেন্ড হাফ ছিল পরে, আর এখানে আমরা কি দেখলাম, সেকেন্ড হাফ উপরে দিয়ে ফার্স্ট হাফ নিচে দিল। বলতে পারো স্যার কেন ফার্স্ট হাফ উপরে সেকেন্ড হাফ নিচে না, সেকেন্ড হাফ কেন উপরে? ধরো আমি যদি তোমাকে বলি যে জানুয়ারি মাসে তোমার বিক্রয় ছিল 10,000 টাকা আর ফেব্রুয়ারি মাসে তোমার বিক্রয় 20,000 টাকা, তাহলে বলো তো জানুয়ারি মাস থেকে বিক্রয় বেড়ে ফেব্রুয়ারিতে কত হলো? তুমি বলবা যে জানুয়ারিতে যেহেতু ছিল 10,000 আর ফেব্রুয়ারিতে যেহেতু 15,000, তার মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে গিয়ে সেলস বেড়েছে 5,000 টাকা। আচ্ছা, এখন আমি যদি তোমাকে আবার প্রশ্ন করি যে তুমি এটা কীভাবে বের করলা? তুমি কি জানুয়ারির 10,000 থেকে ফেব্রুয়ারির 15,000 বিয়োগ দিয়েছো, নাকি ফেব্রুয়ারির 15,000 থেকে জানুয়ারি 10,000 বিয়োগ দিয়েছো? তুমি কিন্তু অবশ্যই বলবা যে যেহেতু ফেব্রুয়ারি মাসে বেড়ে 15,000 হয়েছে, তার মানে ফেব্রুয়ারির ফিগারটা হচ্ছে পরে এবং জানুয়ারির ফিগারটা আগে। তো যখন কেউ চায় যে কত চেঞ্জ হলো, কত পরিবর্তন হলো, এমন চেঞ্জ বা পরিবর্তন কত হলো এমন ফিগার বের করার জন্য যেটা পরবর্তী ফিগার সেটা লিখতে হয় আগে, আর যেটা তোমার পূর্বের ফিগার সেটা লিখতে হয় পরে। অর্থাৎ পরবর্তী ফিগার থেকে পূর্বের ফিগার বাদ দিলে কিন্তু চেঞ্জ বের হয়। চেঞ্জ বের করার জন্য কখনোই এটা পসিবল না যে আগের ফিগার প্রথমে পরের ফিগার পরে, এমন আরও কথা। পরের ফিগারটা প্রথমে লিখে আগের ফিগারটা পরে লিখতে হবে, তাহলে আমাদের এই প্রকৃত চেঞ্জটা বের করা পসিবল। আর এখানে তোমাদের যদি চিন্তা করো যে আসলে আমাদের এখানে যে তথ্য দেয়া, সেখানে দেখো সেকেন্ড হাফে যখন সেল ছিল 50,000, ফার্স্ট হাফে কিন্তু সেল ছিল 45,000। তাহলে সেকেন্ড হাফের 50,000 থেকে ফার্স্ট হাফের সেল 45,000 বাদ দিলে চেঞ্জ দেখলাম কত আমরা, 5,000। একইভাবে সেকেন্ড হাফের কস্ট ছিল কত, 43,000, আর ফার্স্ট হাফের কস্ট ছিল কত, 40,000। তাহলে সেকেন্ড হাফের কস্ট 43,000 থেকে ফার্স্ট হাফের কস্ট 40,000 বাদ দিলে আমাদের চেঞ্জ কত, 3,000। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের চেঞ্জ বিক্রয়ের কত, 5,000, আমাদের চেঞ্জ খরচের কত, 3,000। আর আমাদের দেখি সেকেন্ড হাফে যদি চিন্তা করি যে বিক্রয় থেকে খরচ বাদ দিলে কিন্তু লাভ বের হয়। তো দেখো সেকেন্ড হাফে সেল ছিল 50,000 আর সেকেন্ড হাফের কস্ট ছিল 43,000, তাহলে 50,000 থেকে 43,000 বাদ দিলে প্রফিট কত, 7,000। আবার দেখো ফার্স্ট হাফের সেল ছিল 45,000, ফার্স্ট হাফের কস্ট ছিল 40,000, 45,000 থেকে 40,000 বাদ দিলে ফার্স্ট হাফের প্রফিট কিন্তু 5,000। তাহলে আমরা কিন্তু এখন সেকেন্ড হাফের প্রফিট পেয়ে গেলাম 7,000 আর ফার্স্ট হাফের প্রফিট পেয়ে গেলাম 5,000। তো এই 7,000 থেকে যদি 5,000 বাদ দেওয়া হয় তাহলে কিন্তু প্রফিট চেঞ্জ কত, 2,000। তার মানে আমরা বুঝলাম আমাদের বিক্রয়ের পরিবর্তন কত, 5,000, খরচের পরিবর্তন কত, 3,000, একইভাবে প্রফিটে পরিবর্তন কত, 2,000। তাহলে আমাদের এই ওয়ার্কিংটা করা শেষ। এবার আমাদের এই ওয়ার্কিং পরবর্তীতে চলো আমাদের যে এ বি সি ডি সমাধান করতে বলবো সেগুলোতে চলে যায়। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের এ নাম্বারে বললো পিভি রেশিও বের করো আর ভ্যারিয়েবল কস্ট ভিসি রেশিও বের করো। তো পিভি রেশিও তোমরা গত 2 ক্লাসের যে বেসিক আলোচনা এবং অঙ্ক প্র্যাকটিস, সেখানে কিন্তু পিভি রেশিও বের করার সময় কিন্তু তোমাদের যে সূত্র ছিল, দেখো এখানে কিন্তু সেই সূত্র লেখিনি। এই জন্যই আমি বললাম যে আজকের যে অঙ্কের কাঠামোটা, অঙ্কের যে চেহারাটা, যে পাশাপাশি 2টা সেলস দেওয়া, পাশাপাশি 2টা কস্ট দেওয়া, আবার সেটার পরিবর্তন বের করা, বিয়োগ করে ঠিক করে, এমন চেহারার অঙ্ক যখন থাকে তখন আমাদের আজকে নতুন করে শিখতে পারছি যে এমন চেহারার অঙ্কে পিভি রেশিও বের করতে হয়, আগের মতো না, নতুন নিয়মে। নিয়মটা কি দেখো, এখানে সূত্র কি লিখেছে, পিভি রেশিও ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন প্রফিট উপরে চেঞ্জ ইন সেলস নিচে গুণ 100।
আমরা কিন্তু গত দুই ক্লাসের আলোচনা এবং প্র্যাকটিসে কিন্তু পিভি রেশিও এটা শিখে নেই। আজকে আমরা নতুন করে শিখলাম এরকম চেঞ্জের অঙ্ক থাকলে পিভি রেশিও বের করতে হয় সাধারণত এই সূত্রে। উপরে কি বললাম, চেঞ্জ ইন প্রফিট, নিচে কি চেঞ্জ ইন সেলস। তো আমরা কি দেখেছিলাম, একটু আগের যে ওয়ার্কিংটা করলাম সেটার ফলাফল কিন্তু তোমাদের এই পেজে যা দেখতে পাচ্ছ উপরে কিন্তু ফলাফল দেয়া। দেখো এই যে আমাদের উপরে দেখো প্রফিটের চেঞ্জ 7,000 থেকে 5,000 বাদ দিয়ে প্রফিটের চেঞ্জ ছিল 2,000, তো লিখলাম উপরে 2,000। আর আমাদের বিক্রয়ের চেঞ্জ, বিক্রয় ছিল 50,000 সেকেন্ড হাফে, আর ফার্স্ট হাফে ছিল 45,000, বাদ দিয়ে কিন্তু চেঞ্জ ছিল 5,000, তোমাদের দেখতেই পাচ্ছ একটু উপরে। তো সেই 5,000 লিখলাম আমাদের এখানে নিচে। তাহলে চেঞ্জ ইন প্রফিট হলো 2,000 লিখলাম উপরে, আর চেঞ্জ ইন সেলস হলো 5,000 লিখলাম নিচে, গুণ 100। এভাবে করে আমরা ক্যালকুলেটরে চাপ দিলে পিভি রেশিও কত পেয়ে গেলাম, 40% বের হয়ে গেল পিভি রেশিও। এখন তোমাদের একটু আলোচনা করি, খেয়াল করো। গত ক্লাসে আমি যখন প্রথম ক্লাসে যখন আমি তোমাদের কাঠামো দেখিয়েছিলাম, যে তোমার সূত্রের বোঝার জন্য যে একটা নমুনা কাঠামো আমি এঁকেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে তোমার সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে কি বের হয়েছিল, কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন। এইভাবে দেখিয়ে কিন্তু আমি দেখিয়েছিলাম, ধরি সেলস 100%, সেখান থেকে যদি আমাদের ভ্যারিয়েবল কস্ট 60% বাদ দিই, তাহলে কিন্তু আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ছিল 40%। কন্ট্রিবিউশন মার্জিনকে বলা হয় সিএন, কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে আবার তোমার আরেকটা নাম বলা হয় পিভি। যাহা কন্ট্রিবিউশন মার্জিন সিএন, তাহাই কিন্তু আবার আরেকটা নাম কি, প্রফিট ভলিউম বা পিভি। তাহলে সেলসকে যদি মনে মনে 100% ধরা যায়, যে সেলস 100%, তাহলে ওর থেকে যদি আমরা ভ্যারিয়েবল কস্ট 40% বাদ দিই, তাহলে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন বের হয় 60%। আবার যদি মনে করি সেলস 100%, এর থেকে যদি ভ্যারিয়েবল কস্ট 30% বাদ দিই, তাহলে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন বের হয় 70%। অর্থাৎ আমার কন্ট্রিবিউশন মার্জিন কি বলে, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে কি বের হয়, কন্ট্রিবিউশন মার্জিন। তো এখন সেলস যদি হয় 100 টাকা আর ভ্যারিয়েবল কস্ট যদি হয় 50 টাকা, তাহলে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন 50 টাকা। তাহলে যদি আমি তোমাকে বলি সেলস থেকে যদি আমরা ভ্যারিয়েবল কস্ট বাদ দিই, তাহলে যদি কন্ট্রিবিউশন মার্জিন বের হয়, তাহলে কিন্তু একইভাবে বলা যায় সেলস থেকে কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিলে কিন্তু আবার ভ্যারিয়েবল কস্ট বের হয়। খুব মনোযোগ দিয়ে শুনুন, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে বের হয় কন্ট্রিবিউশন মার্জিন। একইভাবে বলা যায় সেলস থেকে কন্ট্রিবিউশন মার্জিনটা বাদ দিলে কী বের হবে, ভ্যারিয়েবল কস্ট। ওই যে আমি তোমাদের একটা কথা বলছিলাম, 5 টাকা থেকে 3 টাকা বাদ দিলে বের হয় 2 টাকা। তাহলে একইভাবে 5 টাকা থেকে যদি 2 টাকা বাদ দিই, তাহলে কিন্তু কত বের হয়, 3 টাকা। তো এই বেসিক আলোচনা তোমরা আসলে বোঝো। তাহলে এখানে আবার চলো বলে থাকো, তোমাদের এখানে যে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ সেখানে থাকো। সেখানে দেখো এখানে কি লেখা, যে আমাদের এই নম্বরের সমাধান বের করলাম যে পিভি রেশিও 40%। এখন আমাদের উচিত ভ্যারিয়েবল কস্ট রেশিও বের করা। তো তোমরা যদি কোনো খাতা ক্যালকুলেটর ছাড়া কেবল মনে মনেই চিন্তা করতে চাও যে আচ্ছা এখানে আমি সেলসকে যদি 100% মনে করি, আর আমার তো এ নাম্বার সমাধান পিভি রেশিও বের হলো 40%, তাহলে পিভি রেশিওর আরেক নাম কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন। তো আমরা তো জানি সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে কী বের হয়, কন্ট্রিবিউশন মার্জিন। তো আমরা এখানে পিভি রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কিন্তু পেলাম 40%। তাহলে কিন্তু মনে মনেই বলা যায় যে সেলস যদি 100% থাকে, এর থেকে যদি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 40% বাদ দিই, অবশ্যই বাকি 60% কিন্তু ভ্যারিয়েবল কস্ট রেশিও। এটা কিন্তু মনে মনেই বলা যাচ্ছে, যে এখানে চেহারায় দেখা যাচ্ছে যে পিভি রেশিও 40%। তো সেলস যদি 100% হয়, এর থেকে 40% পিভি রেশিও বাদ দিলে বাকি 60% কিন্তু অটোমেটিক্যালি কি আমাদের ভ্যারিয়েবল কস্ট রেশিও, তাই না? তো এটা তো মনে মনে বুঝলাম, পরীক্ষা হলে তো আর মনে মনে বুঝলে হবে না, এটা তো আমাদের খাতায় শো করতে হবে। তো আমাদের খাতায় শো করার জন্য তোমাদের এই যে মাঝখানে হলুদ দাগ দিয়ে ডান দিকে যে আবার ভ্যারিয়েবল কস্ট রেশিওটা কত তারা বের করে দেখালো, দেখো খুবই সহজ। তো তোমরা বুঝতেই পারছো যে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে পিভি বা সিএম। তো একইভাবে আমরা বলতে পারি তোমার যে সেলস থেকে পিভি বাদ দিলে বা সিএম বাদ দিলে ভ্যারিয়েবল কস্ট। তার মানে আমরা বুঝতে পারি সেলসের ভিতরে কন্ট্রিবিউশন মার্জিনও থাকে, সেলসের ভিতরে ভ্যারিয়েবল কস্টও থাকে। তো বলা যায় যে সেলস এবং ভ্যারিয়েবল কস্ট এই দুইটা যদি যোগ করি, কি বলে তোমার পিভি এবং ভ্যারিয়েবল কস্ট, পিভি বা সিএম যোগ
ভ্যারিয়েবল কস্ট, এই দুটো যোগ করলে কিন্তু আমাদের 100% সেলস ধরা যায়, তাই না? তাহলে আমাদের এখানে দেখো তারা কি লিখছে, পিভি পার্সেন্ট যোগ ভিসি পার্সেন্ট ইজ ইকুয়াল টু 100%। তারা এখানে একটা সমীকরণ আকারে লিখলো। তা আমরা এইমাত্র এ নাম্বার থেকে পিভি পার্সেন্ট কিন্তু পেলাম 40%, আর ভিসি পার্সেন্ট আমরা জানি না, সমান সমান দিয়ে 100%। এখন আমাদের লাগবে কিন্তু ভিসি পার্সেন্ট। তাই ভিসি পার্সেন্টটা এক পাশে রেখে 100% থেকে যদি ওই পাশের 40% এই পাশে এনে বিয়োগ দিয়ে দাও, তাহলে কিন্তু বের হয়ে যায় 60%। তার মানে এখানে সমীকরণ আকারে দেখাতে গেলেও ভেরিয়েবল কস্ট 60%, আর আমরা যদি মনে মনে চিন্তা করি যে পিভি রেশিও যেহেতু 40%, তার মানে সেল যদি মনে মনে 100% হয়, 100% থেকে 40% বাদ দিলে তো ভ্যারিয়েবল কস্ট 60%ই হয়। মনে মনে চিন্তা করলেও 60%, আর ডান দিকের যে সমীকরণ আকারে খাতায় করবা, পরীক্ষার হলে দেখাবা, ওই নিয়মে করতে গেলেও কিন্তু 60%। তো আশা করা যায় গত 2 ক্লাসের আলোকে আমাদের তোমার এই পিভি রেশিও আর ভ্যারিয়েবল কস্ট রেশিও এগুলো কোনো সমস্যা না। তো আমাদের এই নাম্বারটা চলে গেল। এই নাম্বারে পিভি রেশিও পেলাম 40%, আর ভ্যারিয়েবল কস্ট রেশিও বা পিসি রেশিও পেলাম 60%। চলো এবার আমাদের বি নাম্বারে চলে যাই। তোমাদের স্ক্রিনে বি নাম্বারে দেখো বললো ফিক্সড কস্ট। তো তোমাদের আমি ফিক্সড কস্টের ব্যাপারে যে ফরম্যাটটা শিখিয়েছিলাম, ফরম্যাটটা কী ছিল, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে কী বের হয়, কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দিলে, ফিক্সড কস্ট বাদ দিলে কী বের হয়, প্রফিট। আমি আবার বলছি, খেয়াল করো, সেটা হচ্ছে তোমাদের আমি ফরম্যাটে শিখিয়েছিলাম সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে কিন্তু প্রফিট। তোমাদের ফরম্যাটে ছিল সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে কী বের হবে, প্রফিট। সোজা কথা। তো এখন আমাদের কিন্তু এখন ফিক্সড কস্ট বের করতে বললো বি নাম্বারে। তো তোমাদের যদি ফরম্যাটটা একটু শর্টকাটে চিন্তা করো, যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট, বুঝো কথা, কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট। তাহলে তো আমরা বলতে পারি যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট বের হয়, তাহলে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দিলে কিন্তু ফিক্সড কস্ট, ওই যে আবার সে একই কথা, যে 5 থেকে 3 বাদ দিলে যদি 2 হয়, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কিন্তু 3 হয়। তাহলে আমাদের ফরম্যাট অনুযায়ী আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন, নিচে ফিক্সড কস্ট বাদ দিয়ে তার নিচে প্রফিট। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি প্রফিটটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু ফিক্সড কস্ট বের হয়ে যায়। তো ওই ফরম্যাট অনুযায়ী তারা এখানে কি লিখলো, তাকাও তোমাদের স্ক্রিনে দেখো, এখানে ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। এখন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা পিভি রেশিও একটু আগে আমরা বের করছিলাম 40%। তো এখানে আমাদের দেখো, এখন মনে রাখবা যে চেঞ্জ দেখানোর জন্য, চেঞ্জ কত হয়েছে দেখানোর জন্য আমরা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এই দুইটার মধ্যে সেকেন্ড হাফ থেকে ফার্স্ট হাফের তথ্য বাদ দিয়ে চেঞ্জ বের করেছিলাম। তো ওই চেঞ্জের জন্যই আমাদের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এগুলো প্রয়োজন ছিল। তো আমাদের চেঞ্জের মাধ্যমে আমরা ফার্স্ট সেকেন্ড হাফ থেকে ফার্স্ট হাফ বাদ দিয়ে যে চেঞ্জগুলো বের করেছিলাম, ওর আলোকে আমাদের প্রয়োজন ছিল 1 নম্বরের পিভি রেশিও বের করা, পিভি রেশিও ইউজ করে ভ্যারিয়েবল কস্ট বের করা। তো আমাদের ওই কাজ যখন শেষ হয়ে গেল, এখন আর আমাদের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এসব চিন্তা করে লাভ নেই। এখন আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন একটা কারবার পরিচালনা করি, একটা কারবারের ফিক্সড কস্ট এটা কোনো ফার্স্ট হাফের জিনিস না, সেকেন্ড হাফের জিনিস না। ফিক্সড কস্টটা সারা বছরের জন্য একটা খরচ এই গেল। তো এই জন্য আমরা এখন যে তথ্যগুলো নিব, এখন আর আমরা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এসব না নিয়ে পুরো বছরের তথ্য নিব। তাহলে খেয়াল করতো, আমাদের ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ 2 হাফ মিলিয়ে যেহেতু পুরো বছর, তাহলে বলো তো এই 1 বছরের পুরোপুরি মোট বিক্রয় কত। সেকেন্ড হাফে দেখো উপরে, সেকেন্ড হাফে সেলস লেখা 50,000 আর ফার্স্ট হাফে সেলস লেখা 45,000। তাহলে সেকেন্ড হাফের 50,000-এর সাথে ফার্স্ট হাফের 45,000 যোগ করলে মোট বিক্রয় কিন্তু 95,000, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের যদি প্রফিটের চিন্তা করি, সেকেন্ড হাফে প্রফিট ছিল কত, 7,000, আর ফার্স্ট হাফে প্রফিট কত, 5,000। তাহলে এই বছরের মোট প্রফিট কত, 12,000। তাহলে ভেরি সিম্পল, আমরা এখন পুরো বছরের আলোকে ফিক্সড কস্ট নির্ণয় করব। এবার দেখো, ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু
কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। তো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে বের করব? আমরা আমাদের এ নাম্বারে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা পিভি রেশিও পেয়ে গেছিলাম 40%। তাহলে আমাদের খুব সিম্পল, আমরা মোট বিক্রয় পেলাম 95,000। 95,000-এর উপরে ওই পিভি রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 40% চাপ দিলেই কিন্তু পেয়ে গেলাম কন্ট্রিবিউশন। এর থেকে আমাদের পুরো বছরের প্রফিট 12,000 বাদ দিলে ফিক্সড কস্ট কত পেয়ে গেলাম? 26,000 টাকা। তো আমাদের এখানে খুবই সিম্পল যে বিক্রয়ের সাথে পিভি রেশিও বা সিএম রেশিও এটা 40% গুণ দিয়ে যা পেলাম, এর থেকে আমাদের প্রফিট 12,000 বাদ দিলে যা পেলাম কি পেয়ে গেলাম? ফিক্সড কস্ট। ভেরি সিম্পল। এবার চলো আমাদের নেক্সট সি নাম্বারে বললো ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করো। এটা তোমাদের আমার শেখানোর কোনো প্রয়োজন নেই, এটা তোমরা গত ক্লাসে শিখে গেছো যে ব্রেক ইভেন সেলস যদি বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে যদি আমার পিভি রেশিও জানা থাকে, সূত্রটা খুবই সিম্পল, উপরে ফিক্সড কস্ট, নিচে কি পিভি রেশিও। তা আমরা তো ফিক্সড কস্টেই মাত্র বি নাম্বারে বের করলাম। বি নাম্বারে ফিক্সড কস্ট ছিল কত? 26,000। তো সেই 26,000 টাকা আমরা তোমার লিখলাম উপরে, আর পিভি রেশিও আমরা এ নাম্বারে বের করছিলাম কত? 40%। 40%কে 40%ও লেখা যায়, 0.40ও লেখা যায়, একই কথা। তো তোমরা যদি 26,000-কে 0.40 দিয়ে ভাগ দাও, আমাদের ব্রেক ইভেন সেলস কত পেলাম? 65,000 টাকা। অর্থাৎ 65,000 টাকার পণ্য বিক্রয় করলে লাভও নেই, লসও নেই। তো আমাদের ব্রেক ইভেন সেলস বের হলো 65,000 টাকা। সূত্রটা কি? উপরে ফিক্সড কস্ট, নিচে পিভি রেশিও। এটা তোমাদের গত ক্লাসে শেখানো জিনিস, নতুন করে ডিটেলস আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এইবার চলো আমাদের ডি নাম্বারে গিয়ে বললো পার্সেন্টেজ অফ এমএস। এটার পরিপূর্ণ রূপ কি? পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি। তাহলে আমাদের পার্সেন্ট অফ মার্জিন অফ সেফটি এটাও গত ক্লাসেরই আলোচনার বিষয়। উপরে কি? উপরে হচ্ছে মার্জিন অফ সেফটি, নিচে সেলস ইন্টু 100। এখন আমাদের এখানে মার্জিন অফ সেফটি উপরে লিখলাম আর নিচে লিখলাম সেলস। এই দুইটা তথ্যের মধ্যে আমাদের কিন্তু সারা বছরের মোট বিক্রয় কিন্তু আমরা একটু আগে সি নাম্বারে জেনে গেলাম যে পুরো বছরের মোট বিক্রয় হচ্ছে প্রথম হাফের 45,000 আর দ্বিতীয় হাফের 50,000, মোট কত? 95,000। তাহলে আমাদের এখানে বিক্রয় যে এই বছরের মোট 95,000 টাকা, এটা আমাদের আগেই জানা। তো আমরা সেলসের পরিবর্তে নিচে লিখলাম কত? 95,000। এখন আমাদের তো উপরে মার্জিন অফ সেফটি 30,000 টাকা এখানে যেটা শো করছে, এটা তো আমাদের লাগবে। এই 30,000 টাকা কোত্থেকে পাবো? আমাদের তো এই যে উপরে পিরিয়ড, সেলস, কস্ট, প্রফিট, এই চারটা কলামের মধ্যে তো কোথাও কোনো মার্জিন অফ সেফটি 30,000 লেখা নাই। তাহলে আমাদের যদি এখন মার্জিন অফ সেফটির পার্সেন্টেজ বের করতে চাই, সূত্র অনুযায়ী তো উপরে মার্জিন অফ সেফটি আর নিচে হচ্ছে সেলস। তো সেলস তো সারা বছরের পেলাম 95,000, ভালো কথা। তো মার্জিন অফ সেফটি 30,000, এটা কোথায় পাবো? এই জন্য আমাদের আবার একটু অন্যরকম একটা ছোটো ক্যালকুলেশন করতে হবে। মাঝখানে হলুদ দাগ দিয়ে তার ডান পাশে তোমাদের মার্জিন অফ সেফটি বের করার একটা সহজ সূত্র শিখিয়ে দিল। যে অঙ্কের প্রফিট জানা থাকে, যে অঙ্কের পিভি রেশিও জানা থাকে, ওই অঙ্কের মার্জিন অফ সেফটি টাকায় বের করা খুব সহজ। আজীবনের জন্য আজকে এই নতুন সূত্রটা শিখে রাখো, খাতায় নোট করে রাখবে। আগের 2 ক্লাসের যতগুলো সূত্র শিখেছ সেগুলো একটা সুন্দর সাদা পেজে সুন্দর মতো নোট করে রাখবে। ওই নোটের নিচে আজকের আবার নতুন যা যা শিখছ সেগুলো নোট করে রাখবে। তাহলে মার্জিন অফ সেফটি টাকা ইজ ইকুয়াল টু, উপরে কি লিখলাম? প্রফিট, নিচে কি লিখলাম? পিভি রেশিও। আমাদের সারা বছরের প্রফিট 12,000 টাকা, এটা আমরা একটু আগে শিখলাম। আর পিভি রেশিও যে 40%, এটা আমরা এ নাম্বারে বের করছি। তাহলে সারা বছরের প্রফিট 12,000 উপরে, পিভি রেশিও 40% নিচে। যদি ক্যালকুলেটরে 12,000-কে 40% বা 0.40 দিয়ে ভাগ দাও, এমএস বা মার্জিন অফ সেফটি কত পেলাম? 30,000। এবার আমাদের সূত্রে বসিয়ে দিই। সূত্রটা ছিল পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি বা পার্সেন্টেজ অফ এমএস ইজ ইকুয়াল টু উপরে মার্জিন অফ সেফটি, নিচে সেলস ইন্টু 100। তো আমরা ডান দিক থেকে মার্জিন অফ সেফটি 30,000 উপরে বসিয়ে দিলাম, সারা বছরের মোট বিক্রয় 95,000 নিচে বসিয়ে দিলাম, গুণ 100 সমান সমান কত পেলাম? 31.58%। তাহলে তোমাদের এই যে আমরা যে অঙ্কটা আলোচনা করলাম, আমাদের আজকে মোটামুটি কিছু নতুন সূত্র অ্যাপ্লাই করার জিনিস শিখলাম। আর শিখলাম হচ্ছে আমাদের পারা সূত্র, আমাদের জানা পিভি রেশিও। এটা সবসময় যে আমাদের জানা সূত্রই হবে এমন কোনো কথা নাই। আমাদের অঙ্কের কাঠামো যদি কখনো চেঞ্জ হয়, এরকম পাশাপাশি 2টা ইয়ারের তথ্য বা পাশাপাশি 6 মাস হাফ ইয়ারের তথ্য, এরকম চেঞ্জ বের করা যায়, এ ধরনের জিনিস যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এরকম চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস, এই ধরনের সূত্র ইউজ করে
পিভি রেশিও বের করতে হবে। তা আমরা আবার শিখলাম পিভি রেশিও জানা থাকলে কিভাবে পিভি রেশিও, ভিসি রেশিও সমীকরণ ইউজ করে ভ্যারিয়েবল কস্ট রেশিও বের করা যায়। তারপর আমরা তোমার শিখলাম যে শেষকালে এসে কোনো কারণে যদি আমাদের মার্জিন অফ সেফটি টাকা কত তা জানা না থাকে, তাহলে প্রশ্নে যদি প্রফিট দেওয়া থাকে, প্রশ্নে যদি পিভি রেশিও জানা থাকে, সেই সূত্র ইউজ করে কিভাবে শর্টকাটে মার্জিন অফ সেফটি টাকা বের করতে হয়। তাহলে আজকে আমরা তোমার ফিক্সড কস্ট, গত ক্লাসে বের করার ঝামেলা ছিল না, আজকে কিন্তু আমাদের সি নাম্বারে এসে ফিক্সড কস্ট বের করা শিখতে হলো। তো আমাদের মোটামুটি অঙ্কটা একটু ছোট, কিন্তু ছোটোর মধ্যেই বড় বড় অনেক কিছু শিখে গেলাম। তো আশা করা যায় আজকের এই অঙ্কটা যদি বাসায় ভালো মতো প্র্যাকটিস করো, তোমরা যদি বোর্ডের অঙ্কগুলো আরও দেখো, তোমাদের অনেক কিছু আমার সাহায্য ছাড়াই তোমরা এখন নিজে থেকেই বুঝতে পারবে। তো বাসায় ভালো মতো প্র্যাকটিস করো। তো নেক্সট ক্লাসে আমি তোমার অন্য নতুন কোনো কিছু আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো। গুড বাই।